নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল বাংলাদেশি সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে অজিত দোভাল নাকি শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি 5ই আগস্ট আপনার দায়িত্বে ভারতবর্ষে চলে আসুন। ভারতবর্ষে নিজে আপনাকে পাঠানোর জন্য কোনো বিমান পাঠাতে পারবে না, কিংবা আপনাকে ভারতে আনার জন্য কোনো ব্যবস্থা করতে পারবে না। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এই ঘটনা যখন প্রকাশিত হয়েছে বা এই রকম খবর যখন প্রকাশিত হয়েছে তার টাইমিংটা, যখন মোহাম্মদ ইউনূস সরকার কার্যত সেনাবাহিনী, সেনাকর্তা এবং দেশের রাজনৈতিক যে দল তাদের চাপে কার্যত দিশেহারা, ঠিক তখনই বাংলাদেশের মিডিয়া ভাসিয়ে দিল ভারত এবং হাসিনার মধ্যে সম্পর্ক নাকি আগের মতো নেই, এবং ভারতই নাকি শেখ হাসিনাকে যেন ভারতে যান এ সংক্রান্ত কোনো বিষয় নাকি সাহায্যই করেনি। কিন্তু আসল ঘটনা কি? আমি একাধিক সংবাদপত্র, একাধিক জার্নাল, একাধিক তথ্য নিয়ে এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করলাম। তখন যে ঘটনা আমি জানতে পারলাম তা নিঃসন্দেহে আপনাদের কাছেও আমি তুলে ধরতে চাই, এবং আপনারাও দিনের শেষে বুঝবেন ভারতবর্ষ যদি না চাইতো তাহলে শেখ হাসিনার ওই যে বিমান তা ভারতের ঘাঁটিতে এসে পৌঁছাতেই পারতো না। এই পুরো ঘটনায় অজিত দোভালের নাম উঠে আসে বারবার। বাংলাদেশের সেই সংবাদপত্রগুলোতে লেখা হয়েছে অজিত দোভাল নাকি চাইছিলেন শেখ হাসিনা নিজের রিক্সে ভারতে আসুক। এবার অজিত দোভাল এরকম কেন চাইছিলেন এ বিষয়ে কোনো বিশ্লেষণ তারা কিন্তু করেননি। অর্থাৎ তারা কিছু খবরকে, যা অর্ধসত্য কিছু খবর, তা মানুষের সামনে তুলে ধরে ভারত এবং হাসিনার মধ্যে মতানৈক্যকে সকলের সামনে এস্টাবলিশ করতে চাইছেন। কোন বিষয়টাকে তারা বেছে নিয়েছেন একবার ভাবুন। তারা বেছে নিয়েছেন একটা আন্তর্জাতিক ইস্যু। সেই আন্তর্জাতিক ইস্যু কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিটাই বদলে দিয়েছে, এবং সেই ইস্যুতে ভারতবর্ষ কার্যত দায়সারা এবং দিশেহারা, এই রকমই একটা খবর কিন্তু তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এবার হাসিনা যখন ভারতবর্ষে আসেন তখন হাসিনা পর্বটি কিন্তু আন্তর্জাতিক ইস্যু ছিল না। হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং তার বিরুদ্ধে কোটা আন্দোলনের নামে যে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিলেন, আমি যদি সেটাকে রাজনৈতিক একটা ইভেন্ট হিসাবে ধরেও নিই, তাহলেও কিন্তু সেটা ইন্টারনাল পলিটিক্সের অংশ ছিল। ভারত যদি নিজে সেদিন, ভারতের অজিত দোভাল যদি নিজে সেদিন এই ইন্টারনাল পলিটিক্সে ঢুকতেন, তাহলে কিন্তু ভারতবর্ষ আন্তর্জাতিক মহলে নিন্দিত হতে পারতেন। কিন্তু ভারতবর্ষ কখন শেখ হাসিনাকে সেফগার্ড করেছেন? যখন শেখ হাসিনা ভারতের মাটি ছেড়ে বাংলাদেশের মাটি ছেড়ে ভারতে এসছেন। অর্থাৎ ইন্টারনাল পলিটিক্সে ভারতবর্ষ ঢুকবে না যে কথা ভারতবর্ষ বিভিন্ন সময় প্রচার করেছে, এক্ষেত্রেও কিন্তু একদম নীতি কথা মেনে ভারতবর্ষের অজিত দোভাল সেই কথাটাই কিন্তু এস্টাবলিশ করেছেন। শেখ হাসিনা নাকি সেই সময় বলেছিলেন ভারতবর্ষকে ফোন করে, সেনাবাহিনীও আমার বিরুদ্ধে চলে গেছে, সেনা কর্তারা আমার সঙ্গে নেই, দেশের জনগণও নাকি আমার সঙ্গে নেই। এবার শেখ হাসিনা বারংবার করে বলেন দেশের জনগণ তার সঙ্গে আছেন। অর্থাৎ এই ধরনের কথা প্রচার করে সর্বৈব একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের মিডিয়া। সেনাবাহিনী বা সেনাপ্রধানের কি ভূমিকা, তাই এই ভিডিওটা শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি পার্টিকুলারলি শেখ হাসিনার কোট আনকোট এই কথাটা আপনাদের সামনে রাখলাম, কারণ এই পুরো পর্বে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল বাংলাদেশের মিডিয়া এই ধরনের খবর প্রচার করেছেন তারা কি নিজেরাও বিশ্বাস করেন যে শেখ হাসিনা এর মতো একজন রাজনীতিবিদ তার নিজস্ব আত্মসম্মান সম্পূর্ণ বিসর্জন দিয়ে এবং একটা ষড়যন্ত্রকারী শত্রুর মুখে পড়ে অন্য দেশকে ফোন করে বলবেন দেশের জনগণ আমার সঙ্গে চলে গেছে? দেশের জনগণ কি সত্যি শেখ হাসিনার পাশে নেই? বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি এই প্রশ্ন আপনারা করেন, উত্তর আপনারা সেদিন নিশ্চয়ই পেয়ে যাবেন। পাশাপাশি আন্তর্জাতিক মহলে কিন্তু সেদিন অসংখ্য প্রশ্ন উঠতে পারত যদি অজিত দোভাল সরাসরি শেখ হাসিনার সঙ্গে কোঅপারেট করে সর্বসমক্ষে শেখ হাসিনাকে নেওয়ার জন্য ভারতীয় বিমান পাঠাতেন। প্রথমত, শেখ হাসিনা কিন্তু কোনো যুদ্ধ অপরাধী কোনো ব্যক্তি নয়। নিতান্তই দেশের ইন্টারনাল পলিটিক্সকে কার্যত ইন্টারনাল পলিটিক্সের অন্তর্দ্বন্দ্বের ফলে কার্যত শেখ হাসিনা কিন্তু ভিক্টিমাইজড হয়েছেন। ফলে এই রকম একজন ব্যক্তিত্বকে সরাসরি প্রেস কনফারেন্স করে বিমান প্রোভাইড করবে, এই বোকামি ভারতবর্ষ যে করবে না তা তো সহজেই বোঝা যায়। যখনই সকল মিডিয়া এই ধরনের কথা লেখেন, ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে আমি বারংবার যখন প্রশ্ন করি, আমি মেলাতে পারি যে সত্যি এদের জ্ঞান এবং দূরদর্শিতা ঠিক কতটা কম। ভারতবর্ষ শেখ হাসিনাকে কি উদ্ধার করতে পারে? শেখ হাসিনা যতক্ষণ না নিজে মনে করছেন যে তাকে উদ্ধার করা প্রয়োজন, ঠিক ততক্ষণ অবধি ভারতবর্ষ যে পার্টিকুলারলি ওই মুমেন্টে শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পাঠাবেন না, এটাই তো স্বাভাবিক।
কিন্তু শেখ হাসিনা কিন্তু যখন দেশ ছেড়েছেন তখনও কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী। ফলে প্রধানমন্ত্রীর বর্তমানে অন্য একটা দেশের প্রধানমন্ত্রী তাকে ফ্লাইট পাঠিয়ে উদ্ধার করবেন, এই অবস্থা ইন্টারন্যাশনাল সার্কিটে এর আগে কখনো হয়নি। ফলে ভারতবর্ষ শেখ হাসিনার আবেদনে সাড়া দেয়নি, সেই পুরো ধারণাটাই কিন্তু ভুল একটা ব্যাখ্যা। কেন বলছি ভুল ব্যাখ্যা, এর পরবর্তী ধাপগুলো যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন। সেদিন এই পুরো ঘটনাটার কি হয়েছিল পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ একজন জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্ট ইন্টারভিউ দেওয়াকালীন সকলের সামনে বলেছেন, যার কিছুটা আমি এর আগেও বলেছিলাম। এবং আজকে আপনারা যদি সেই তথ্যগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ভারত এবং অজিত দোভালের সাহায্য ছাড়া শেখ হাসিনার কখনোই ভারতের মাটিতে হিন্ডন এয়ারবেসে নামাটা সম্ভবই ছিল না। We like to take runway 32, South Alpha. Journey is confirmed 1003. Yes, sir, 1003, South Alpha approved, sir. And taxi with caution to Antonov is there, sir. Roger, and squawk confirmed 4131. 4131. Jaga Ground, good afternoon, Bangladesh 615. Good afternoon, Jaga Ground, Bangladesh 615. Bangladesh 615, Jaga Ground. Bangladesh 615, 1025, requested to clear first Chattogram, flight level 150. Bangladesh 615 clear to Chattogram, feed Admiral 1, level 150, squawk 4101. Chattogram, Admiral 1, flight level 150, squawk 4101, Bangladesh 615. Dhaka ground, Emirates 583. Bangladesh 615, you the correct. LX 1431, Douglas, requesting your contact. And level like to maintain. বাংলাদেশের সাংবাদিক জাইমা ইসলাম পুরো ঘটনাটা নিয়ে একটি স্টোরি লিখেছেন, কিন্তু বিশ্বাস করুন যেভাবে জাইমা ইসলাম এই পুরো বিষয়টার গভীরে ঢুকেছেন, বাংলাদেশের কোনো তাবর মিডিয়া এই বিষয়টাতে ঢোকেনি। উল্টে তারা অপব্যাখ্যা করছেন। তারা বলছেন ভারতবর্ষ চায়নি শেখ হাসিনা ওই দেশে চলে যাক, অথচ ভারতবর্ষ না চাইলে শেখ হাসিনার বিমান বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসতেই পারে না। কারণটা কি? কারণ সেনাবাহিনীর যে বিমানে শেখ হাসিনা চেপে বসেছিলেন সেই বিমান ছিল প্রশিক্ষণদের জন্য ব্যবহার করা একটা বিমান, অর্থাৎ কোনো কর্পোরেট বা অফিসিয়াল বিমানে কিন্তু শেখ হাসিনা চাপেননি। সেই বিমান অর্থাৎ AJAX 1431 এটা ছিল সেনাবাহিনীর ট্রেনিং একটা বিমান। ফ্লাইট শুধুমাত্র ধরুন একটা এয়ারফোর্সের একটা ফাইটার জেট or এয়ারফোর্সের একটা মিলিটারি এয়ারক্রাফট would be able to cross into the skies of another country only in a situation of war. We're not in a situation না, কেউই যুদ্ধ অবস্থায় নেই, আমাদের সাধারণ স্বাভাবিক রিলেশনস চলছে। এমনকি যখন শেখ হাসিনার ফ্লাইটটা আকাশে ওই মুহূর্তে, তখন একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কলকাতা থেকে কিন্তু ঢাকা আসছিল, এটা শেখ হাসিনার ফ্লাইটের নিচে ছিল। এটা আমরা জানতে পারি কিভাবে, যে ককপিটের যে ককপিটের রেকর্ডিং আমরা শুনছিলাম যে পাইলটকে ট্রাফিক কন্ট্রোল বলছিল, এই দেখো সামনে কিন্তু একটা এয়ারবাস একটা আসতেছে তোমার দিকে। তো আমরা দেখছি স্বাভাবিক এয়ার ট্রাফিক চলছে। এই মুহূর্তে একটা মিলিটারি এয়ারক্রাফট নিজেকে ট্রেনিং ফ্লাইট হিসাবে জানান দিয়ে যখন পাশের দেশে যাচ্ছে, তার মানে এখানে পাশের দেশের সম্মতি ছিল, না হলে এটা কখনোই পারবে না। এবং এই কনভারসেশনগুলো এই কমিউনিকেশনগুলো ওদের আগেই হয়ে গেছিলো। যেরকম আমরা দেখেছি যে শেখ হাসিনার ফ্লাইটকে একটা স্কোয়াক কোড দেওয়া হয়েছিল। স্কোয়াক কোড মানে হচ্ছে এটা 4 ডিজিটের আলফা নিউমেরিক কোড। তার ফ্লাইটেরটা ছিল 4131। প্রত্যেকটা এয়ারক্রাফটকে এই স্কোয়াক কোডটা দেওয়া হয়। এই স্কোয়াক কোডটা দিয়ে এয়ারক্রাফটগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যায়, যে আকাশে উঠছে যারা এক একটার কোড এক এক রকম হয়, এবং ওই কোডটার সাথে কিন্তু ওই ফ্লাইট সংক্রান্ত সকল ডিটেলস অ্যাটাচ থাকে। তো এই স্কোয়াক কোডটা আগের থেকেই, যেরকম আমরা জানি, কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং যখন একটা ট্রেনিং ফ্লাইট কলকাতার আকাশে বা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বাংলার আকাশে যখন আসলো, তখন ওই স্কোয়াক কোড দিয়ে তারা আইডেন্টিফাই করেছিল যে হ্যাঁ, এটাই হচ্ছে সেই ট্রেনিং ফ্লাইটটা, সেই মিলিটারি এয়ারক্রাফটটা যেটা শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া আসছে। তার মানে পুরো বিষয়টাই আসলে, যদিও শেখ হাসিনার ফ্লাইট বাংলাদেশের আকাশে বা বাংলাদেশের মাটিতে নিজেকে লুকিয়ে রেখেছিল, আগের থেকেই কিন্তু ঢাকা এবং ইন্ডিয়ার যোগাযোগ হয়ে গেছিল, যাতে করে তারা
আইডেন্টিফাই করতে পারে ওই ফ্লাইটটা কে এবং কাকে নিয়ে আসছে। অর্থাৎ শেখ হাসিনা যখন ভারতের সঙ্গে যোগাযোগ করেন, এই ব্লু প্রিন্ট কার্যত ভারতই যে শেখ হাসিনাকে সাজিয়ে দিয়েছেন তা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। আর আপনারা প্রচার করছেন ভারতবর্ষ নাকি শেখ হাসিনাকে সাহায্যই করেনি। আপনারা এটা প্রচার করছেন না ভারতবর্ষ শেখ হাসিনাকে ভিভিআইপি কায়দায় রেখেছে। দিনের পর দিন আপনারা বলছেন মুখ বন্ধ করে রাখতে, অথচ ভারতবর্ষ শেখ হাসিনাকে নিয়ে এত উদারতা দেখাচ্ছে যে দিনের পর দিন শেখ হাসিনাকে কথা বলে যাচ্ছেন। কিন্তু শেখ হাসিনা আবার ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছেন। ফলে সব মিলিয়ে ভারতবর্ষের সাথে শেখ হাসিনার সম্পর্ককে নিয়ে আপনারা যেরকম প্রশ্নচিহ্ন তোলার চেষ্টা করছেন তা অভিসন্ধি এবং ষড়যন্ত্র ছাড়া আমার অন্তত আজকের দিনে দাঁড়িয়ে কিচ্ছু মনে হচ্ছে না। শুধু তাই নয়, যখন এই বিমানটা বাংলাদেশ থেকে ওঠে তখন বিমানের যে ট্রান্সপন্ডার সেটি কিন্তু অফ ছিল, অর্থাৎ নেভিগেটর সিস্টেম, বিমানটি কোথায় আছে, কিভাবে যাচ্ছে, কোন পথ দিয়ে যাচ্ছে, এই সম্পূর্ণ কিন্তু তথ্যটা সে সময় কিন্তু বাংলাদেশের এয়ার কন্ট্রোলার পায়নি। এটাও এখানে বলতে চাই যে এই ফ্লাইটটা ট্রান্সপন্ডার অফ রেখেছিল যতক্ষণ ও বাংলাদেশের আকাশে ছিল। মানে পুরোটা সময় যে ঢাকা থেকে সে যখন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যাচ্ছে কোনো মুহূর্তে একটা বারের জন্য প্লেনটাকে আকাশে দেখা যায় নাই। ট্রান্সপন্ডারটা অন করেছিল যখন সে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা কলকাতার রুটে একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে এসে তখন ট্রান্সপন্ডারটা অন করে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা ফ্লাইটটা নিজেকে জানান দেয়, কিন্তু বাংলাদেশের আকাশে এটাকে দেখতে পাওয়া যায়নি। অর্থাৎ পরিকল্পনাটা স্পষ্ট ছিল যে আপনারা বাংলাদেশের বিমান যে লাইন সীমারেখা সেইটাকে অতিক্রম করে শুধু ভারতে ঢুকুন, বাকিটা ভারত দেখে নেবে। আর আপনারা বলছেন ভারত ষড়যন্ত্র করেছে, ভারত চাইনি বিমান পাঠাতে, ভারত শেখ হাসিনাকে স্থান দিতে চাইছিল না। অথচ এই নিখুঁত প্ল্যানিংয়ের যে মূলে ভারতবর্ষ এবং অজিত দোভাল আছে তা হয়তো আপনারা বুঝেও না বোঝার ভান করছেন। শুধু তাই নয়, শেখ হাসিনার বিমানটি যখন ইন্ডিয়া বর্ডারে ঢোকে কলকাতা হয়ে হিন্ডন এয়ারবেসে যাওয়ার চেষ্টা করে, ঠিক কলকাতাতে এসে কিন্তু সে ট্রান্সপন্ডারটা অন করে এবং ওই যে ককপিটের কনভারসেশন যেটা কিনা এয়ার কন্ট্রোলার এবং ককপিটের মধ্যে হয়েছিল, সেখানে কিন্তু একটি ভয়েস শোনা যায় যেখানে বলা হয়েছে আমরা কলকাতাতে ঢুকে গেছি, এবং কলকাতার এয়ার কন্ট্রোলারের পক্ষ থেকে এই পুরো বিষয়টা অ্যাকসেপ্ট করা হয়। পুরো ঘটনায় সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। আর এই 15 থেকে 20 মিনিটের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটা সীমারেখাকে ইনফর্ম করা, প্রত্যেকটা এয়ার কন্ট্রোলারকে তৎপর করা, সেনাবাহিনী সামরিক শক্তিকে জাগিয়ে রাখা, এই যে মিশনটা ভারতবর্ষ শেখ হাসিনাকে নিয়ে করলো, আমার মনে হয় ইতিহাসে কোনো দিন এ বিষয়ে চর্চা হতে বাধ্য। আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনা হলো এমন একটা ইস্যু যে ইস্যুতে ভারতের সমস্ত রাজনৈতিক দল কিন্তু একই বিন্দুতে এসে মিশেছে। সে সময় জরুরিকালীন তৎপরতায় ভারতবর্ষের রাজনৈতিক সর্বদলীয় একটি রাজনৈতিক মিটিং এসেছিল বা মিটিং ডেকেছিল। সেখানে কিন্তু সকলে বলেছিলেন জয়শঙ্কর বা অজিত দোভাল যেটা করবেন আমরাও সেটাকে সহমত জানাবো। অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষ যে শেখ হাসিনার জন্য উদার ছিল, উদারপন্থী একটা মনোভাব দেখিয়েছে তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার। পাশাপাশি ওই পুরো ইন্টারভিউতে একাধিক তথ্য কিন্তু উঠে আসে। বাংলাদেশ থেকে সাধারণত কোনো বিমান যখন ভারতে আসে তখন কিন্তু রাজশাহীর এই রুটটাকে নেওয়ার তারা চেষ্টা করে, কিন্তু এক্ষেত্রে শেখ হাসিনার বিমান কিন্তু কলকাতা হয়ে ভারতবর্ষে ঢুকেছে। তাতেই বাংলাদেশি এয়ার স্পেসে সবচেয়ে কম সময় খরচ করতে হবে বা সবচেয়ে কম সময় থাকতে হবে এই রুটটাতে। শেখ হাসিনার ফ্লাইট ট্রান্সপন্ডার অফ করে নিজেকে একটা ট্রেনিং ফ্লাইট হিসাবে জানান দিয়ে উড়ে যাচ্ছিল, তো নিশ্চয়ই আমরা ওটাই ধারণা করতে পারি যে সে বাংলাদেশি এয়ার স্পেসে যতটা কম সময় সে থাকা যায় সেটাই উনি আসলে চাইছিলেন বা পাইলট চাইছিলেন। যে ঢাকা টু দিল্লি যে রুটটা, ওখানে রাজশাহীর উপর থেকে যদি যাওয়া হয় তাহলে about 10 to 15 minutes more। তো এমন 10-15 মিনিটও বাংলাদেশি এয়ার স্পেসে বেশি সময় ওনারা থাকতে চাইছিলেন না বলে আমরা জানতে পেরেছি। এবং মানে বিষয়টা আপনি দেখেন যে এখানে কিছু কিছু জিনিস কিন্তু উঠে আসছে। একটা হচ্ছে ঢাকা থেকে একটা কমিউনিকেশন কিন্তু কলকাতা বা ইন্ডিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কিন্তু হয়েছিল। ফলে এই দিল্লি রুটে যাওয়ার জন্য বা হিন্ডন এয়ারবেসে যাওয়ার জন্য তারা রাজশাহী রুট ব্যবহার করবে না, এই পরিকল্পনা কিন্তু ভারতবর্ষেরই করে দেওয়া। আর আপনারা ভারত বিরোধী কথা বলতে গিয়ে কার্যত শেখ হাসিনাকে এবার ঢাল করে ভারত এবং শেখ হাসিনার মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ভারত সরকার কিন্তু তাকে 4131 স্কোয়াড কোড সরবরাহ করেছিল,
অর্থাৎ ভারত যদি চাইতো শেখ হাসিনা ভারতে ঢুকবেন না, তাহলে এই ধরনের অফিসিয়াল স্কোয়াড কোড ভারত এবং অজিত দোভাল জুটি কিন্তু মানে সরবরাহই করতেন না। শুধু তাই নয়, আপনারা যদি দেখেন পরবর্তী ধাপে ভারতবর্ষেও বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনাকে কর্পোরেট এবং কোলাবোরেট করেছে। তাহলে শেখ হাসিনার এই যে সেনাবাহিনীর বিমান ভারতবর্ষের ঘাঁটিতে তো আসতে পারতো না, এটাই স্বাভাবিক, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা সীমারেখা অতিক্রম করতে পারতো না। অর্থাৎ ভারতবর্ষ এয়ার পাইলট, সেনাবাহিনী, সামরিক শক্তি এত দ্রুত নিজেদের মধ্যে কাজ করেছে এই সময় যে শেখ হাসিনা ভারতে আসছেন, ভারতবর্ষ তাকে সেফ প্যাসেজ এবং সেফগার্ড দিচ্ছে, এটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যায়। শেখ হাসিনা কিন্তু এটা বুঝেছিলেন যে ভারতবর্ষই তাকে একমাত্র সহায়তা করতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে উনি পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগ করার পরে উনি যখন ডিসাইড করলেন যে না উনি শি উইল ফ্লি দ্য কান্ট্রি, I want to point out that a neighboring country, that India, actually cooperated or collaborated with unidentified agencies in Bangladesh to make sure that Sheikh Hasina gets a safe exit. অর্থাৎ সব মিলিয়ে এই কাহিনী নিয়ে পরবর্তী সিনেমা হতে পারে। এই কাহিনী রোমহর্ষক, চাঞ্চল্যকর এবং গোটা বিশ্বকে চমকে দিতে পারে। আমার মনে হয় অজিত দোভাল বা জয়শঙ্কর কিংবা ভারত সরকার শেখ হাসিনা ইস্যুতে যে মুনশিয়ানা দেখালেন তা কিন্তু গোটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে। মনে রাখবেন, শেখ হাসিনা কোনো রাজনৈতিক আশ্রয়দাতা বন্দী নন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে কিন্তু ভারতে এসেছেন। ফলে ভারতবর্ষ কিন্তু তাকে সর্বোচ্চ প্রোটোকল সেদিনও দিয়েছে, আজকেও দিয়েছে। আর আজকে যারা দিনের পর দিন অজিত দোভালের সাথে শেখ হাসিনা দ্বৈরথকে সামনে দেখিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ককে নষ্ট করতে চাইছেন, তারাও হয়তো বুঝতে পারছেন বা পারবেন যে তাদের এই ষড়যন্ত্র ঢোপে কখনোই টিকতেই পারে না। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।